This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখছি টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। আর গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে শুরু করছি পাঁচ কথা। সবার নজর, গোটা বাংলার নজর খসড়া তালিকায়। কার নাম থাকছে আর কার নাম থাকছে না, রাত পোহালেই সেই ক্ষণ হাজির। খসড়া তালিকা প্রকাশ হবে 12টা নাগাদ। সেই খসড়া তালিকা প্রকাশ, কত নাম বাদ যেতে পারে খসড়া তালিকায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে, আর বাদ যেতে পারে 58 লক্ষের বেশি নাম। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে, আর একসঙ্গে এত মানুষের নজর থাকে ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে কি কি হতে পারে সেটা আন্দাজ করে নির্বাচন কমিশন কি কি প্রস্তুতি নিয়ে রেখেছে, আর ঠিক কোথায় কোথায় দেখা যাবে এই তালিকা? আত্রি, রাত পোহালেই যে খসড়া তালিকা প্রকাশের কথা বলছো সেটা আগামীকাল বেলা 12টার মধ্যেই প্রত্যেকটি বুথের বাইরে যে বিএলও থাকবেন তার কাছে থাকছে, সেখানে সেই তালিকা ঝুলিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। একই সঙ্গে অনলাইনে যারা বাড়িতে বসে দেখবেন তারাও সেই সময় দেখতে পাবেন। একই সঙ্গে আজকের থেকেই বিএলও যে অ্যাপ রয়েছে সেখানে বিএলওরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কাদের নাম তাঁর বুথে বাদ গেছে, কত নাম সেই সংখ্যায় রয়েছে। অর্থাৎ ধরা যাক একটি বুথে 1000 জন ভোটার যদি হন, বিএলও আজই দেখতে পাচ্ছেন সেখানে যদি 100 জনের নাম বাদ যায় সেটা তিনি বুঝতে পারবেন। আজকের প্রত্যেকটি জেলা শাসকের দফতরে এই যে 7,66,00,000-এর মধ্যে 58 লক্ষ লোকের নাম বাদ দিয়ে বাদবাকি গোটা তালিকাটাই পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত খসড়া তালিকা পৌঁছে গেছে জেলা শাসকের দফতরে, সেখানে তারা প্রিন্টের জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই প্রিন্ট আউট প্রথম পাবেন বিএলও, তারপর প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের হাতে তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো মানুষ যদি চান তিনি তার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকেও তার নাম মিলিয়ে নিতে পারেন। স্বাভাবিক প্রসঙ্গত এটা উঠে আসছে যে যাদের নাম থাকবে তারা নিশ্চিন্ত হবেন, কিন্তু যাদের নাম থাকবে না তারা তখন কি করবেন? আগামীকালই তাদের সেই অপশান থাকছে, তারা বিএলওদের সঙ্গে যোগাযোগ করবেন, ফর্ম 6 তুলবেন, তার সঙ্গে একটি অ্যানেক্সচার 4 দেওয়া হবে, সেটি নেবেন এবং নতুন করে নাম তোলার যে প্রক্রিয়া সেটা শুরু করবেন। তবে খসড়া তালিকায় নাম ওঠা মানেই সম্পূর্ণ নিশ্চিন্তি, 100% নিশ্চিন্তি এটা বলা যেতে পারছে না। এর মধ্যে থেকে হিয়ারিংয়ে ডাক পাঠানো হবে। হিয়ারিংয়ে যে নোটিশ সেটা 3-4 দিনের মধ্যেই প্রত্যেক যাদের নাম ডাকা হচ্ছে সেই সমস্ত ভোটারের বাড়িতে বিএলও নিজে গিয়ে দিয়ে আসতে পারেন এবং সেই অনুযায়ী তাদের হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। অর্থাৎ খসড়া তালিকা প্রথম পরীক্ষায় পাস, দ্বিতীয় হচ্ছে হিয়ারিং। সেখানে যদি হিয়ারিংকে না ডাকা হয় তাহলে ফাইনাল ভোটার যে তালিকা তৈরি হচ্ছে সেখানে নাম উঠবে। ধন্যবাদ শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কমিশনে কি কি প্রক্রিয়া রয়েছে, আপনারা কখন থেকে দেখতে পাবেন এই তালিকায় আপনার নাম আছে কি নেই, আর তার পরবর্তী প্রক্রিয়াও খুব গুরুত্বপূর্ণ। নাম তোলা যেতে পারে, সেক্ষেত্রে নতুনভাবে আবার আপনাকে আবেদন জমা দিতে হবে। আর আজ এই খসড়া তালিকা হাতে পেয়ে যাবেন বিএলওরা। আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন, জোর কদমে খসড়া তালিকা ছাপার কাজ চলছে। জেলা শাসকের দপ্তর থেকে খসড়া তালিকা পাবেন বিএলওরা। কমিশন থেকে সব রাজনৈতিক দলকেই খসড়া তালিকার একটা সফট কপি দেওয়া হবে, অর্থাৎ আপনি জানতে পারবেন আপনার এলাকার রাজনৈতিক দলের কর্মীদের কাছে বা নেতৃত্বের কাছে যে আপনার নাম খসড়া তালিকায় আছে কি নেই। ইতিমধ্যেই যারা বিএলওরা রয়েছেন তারা তাদের কাছে যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেই খসড়া তালিকা দেখতে পাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আমাদের যে অ্যাপটা দেয়া হয়েছে তাতে আমাদের অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে এই একটা অপশান আছে জেন্ডার স্ট্যাটিস্টিক্স। এই যে অপশানে গেলে আমাদের এখানে একটা টোটাল ইলেক্টরস বলে একটা সংখ্যা আসছে, ফিগার, মানে যেটা আমরা করেছিলাম যেগুলো আমাদের বাদ যাচ্ছে, যেগুলো ডেড শিফটেড আমরা দেখিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে যে কেসগুলো পড়েছিল সেই যে ফর্মগুলো ফিল আপ হয়েছে সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে এবং এইটা প্রেস করলেই এই তালিকাটা চলে আসছে। আমরা আশা রাখছি যে এই তালিকাটাই খসড়া।
আমাদের বিএলও অ্যাপের মধ্যে আমরা আমাদের যে ড্রাফট রোলটা ওটা আমরা এখন দেখতে পাচ্ছি। বাদের তালিকা পাইনি, আমরা শুধু যাদের নাম আছে সেই তালিকাটা পেয়েছি। এখন বাদের তালিকাটা আবার যখন বেরোবে তখন সেটা মিলিয়ে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। যখন একদম খসড়া লিস্ট বেরোবে বলে আমাদেরকে যেটা ইসিআই জানিয়েছিল সেটা হলে বাদের লিস্ট এবং যাদের নামের লিস্ট সবটা মিলিয়ে একটা আশা করা যায় একটা পরিষ্কার চিত্র আমাদের কাছে চলে আসবে। এবার দেখুন এসআইআর এই চলতি এসআইআর এর মধ্যে আরো একটা ঘটনা, মৃতের নামে ফর্ম এসেছে। পরিবারের সদস্য এমনকি মৃত মা তার নামে এনুমারেশন ফর্ম এসেছে, যেটাকে আমরা শর্টে এসআইআর ফর্ম বলতে পারি, কিন্তু যিনি জীবিত তার নামে আসেনি ফর্ম। এসআইআর এর খসড়া তালিকার আগে উদ্বেগে নিউ আলিপুরের বাসিন্দা বছর 38-এর সুখদেব রূপরায়, পেশায় গাড়ি চালক। এই যুবকের পরিবার 2001-এ ডায়মন্ড হারবার থেকে কলকাতায় চলে আসে। একাধিকবার ভোট দিয়েছেন ওই যুবক। 2002-এর তালিকায় পরিবারের সদস্যদের নাম নেই। বিএলওকে বিষয়টি জানালে তিনি জানান তার কাছে থাকা তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। কি করবেন, কিভাবে তালিকায় তাহলে নাম উঠবে তা নিয়ে প্রবল উদ্বেগে রয়েছেন সুখদেব। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে এসআইআর-এর প্রথম পর্বের কাজ শেষ হওয়ার পর এবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পালা। কিন্তু নিউ আলিপুর থানা এলাকার জেকে পাল রোডের বাসিন্দা সুখদেব রূপ রায় তিনি কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার কারণ তিনি যেটা জানাচ্ছেন, তার বাড়িতে যখন বিএলও আসেন তাকে জানানো হয় যে খাতায় কলমে তিনি মৃত, তার নামে কোনো রকম কোনো এনুমারেশন ফর্ম আসেনি। আর অন্যদিকে এই সুখদেব রূপ রায়ের মা, যিনি 2024 সালের জানুয়ারি মাসে যার মৃত্যু হয়েছে, তার নামে এনুমারেশন ফর্ম চলে এসছে। অর্থাৎ একদিকে ছেলে সুখদেব রূপ রায় তিনি জীবিত থেকেও তার নামে এলো না এনুমারেশন ফর্ম, অন্যদিকে তার মা মৃত হওয়া সত্ত্বেও তার নামে এনুমারেশন ফর্ম আসে। বিএলওকে জানানোর পরও এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি। ইতিমধ্যেই এসআইআর-এর প্রথম পর্বের কাজ শেষ, খসড়া তালিকা প্রকাশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেই জায়গা থেকে ভোটার তালিকাতে তার নাম থাকবে কি না, যদি না থাকে সেক্ষেত্রে তিনি কি করবেন, কোথায় যাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে কিন্তু চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। ক্যামেরায় কারণ ওখানে যখন ফর্ম দিতে আসে বলছে আমি মৃত, ওই জন্য আমার ফর্ম আসেনি। আমার মা জীবিত, কিন্তু আমার মা হচ্ছে 2024 জানুয়ারি 22 তারিখে মারা যায়। মাকে বাঁচিয়ে রেখেছে, আমাকেই মেরে দিয়েছে। এটা কই বললো? এরা যারা ফর্ম দিতে এসেছিলো বিএলও থেকে, ওরাই জানিয়েছে আমাকে। আপনার এমনি ভোটার লিস্টে নাম ছিল বা এর আগে ভোট দিয়েছেন? এর আগেও ভোট দিয়েছি। এইটা নিয়েও আমি একটু টেনশানে আছি যে কী হবে, নাহলে তো প্রমাণ কিছু না দিতে পারলে, ফর্ম ফিল আপ না করতে পারলে তো আমি ডিভোটার হয়ে যাব। তো এটা নিয়ে একটা ভয়ে আছি। আমাকে যারা যারা ডকুমেন্টস চেয়েছে আমরা দিয়েছি, এমনকি রেশন দোকানে মানে চেয়েছে ওখানেও দিয়েছি। সব কিছু বাদ হয়ে গেছে, মার রেশন ফ্যাশন কিছুই পাই না। তা সত্ত্বেও এরকম হয়েছে, মানে খুব টেনশানেই আছি কি হবে পরবর্তীকালে আমার কি হবে। না আমরা যদি এরকম ভোট না দিতে পারি, ভোটের এসআইআর ফর্ম যদি ফিল আপ না করতে পারি, তো একটা সমস্যা হয়ে যাবে। ছেলে বাবার থেকে মাত্র 5 বছরের ছোট। ভাবুন, 5 বছর বয়সে একজন বাবা হয়ে গিয়েছেন। এখন বাবার বয়স 63 আর তার 2 সন্তানের হদিশ পাওয়া গিয়েছে এসআইআর এর সময়। একজনের বয়স 59, একজনের বয়স 58 বছর। তাহলে কি 5 বছর বয়সে বাবা হয়েছেন? না, এখানেই তো ধন্দ আর এখানেই তো গোলযোগ। এনুমারেশন ফর্মে তথ্য সামনে আসতেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ব্যাপক হইচই পড়েছে। 22 বছর আগে বাংলাদেশ থেকে 2 ভাই এসে বসবাস শুরু করেন এই শীতল গ্রামে। অভিযোগ 2006-এ এক ব্যক্তিকে জন্মদাতা বাবা সাজিয়ে ভোটার তালিকায় দুজনের নাম তুলে ফেলেন। আর বিতর্কে পড়ে কারচুপির কথা এখন কবুলও করছেন এই বাংলাদেশি 2 যুবক। কি নাম? সুজিত মাঝে অনুপ মাঝে। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার সেটা বলতে পারবো না স্যার। আমি তো মুরুখ করলো, ওরা আমাদের কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়েতে করেছে। কিন্তু ভোটার তালিকায় তো একদম সরকারি ভোটার তালিকা। হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমাদের। কিভাবে উঠবে না? না আগে করেছে সব, কীভাবে করেছে আগে সব এই যে সিপে আমাদের সব করেছে, কীভাবে করেছে যাই না।
আর এবার যখন আমরা জানতে চাইলাম এই বৃদ্ধের কাছে যে এই দুই ছেলে যারা ভোটার তালিকায় আছেন তাদের কি চেনেন, তিনি বলছেন না, কোনো সম্পর্কই নেই। আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? উনি মারা গেছে। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, থাকতো দায়িত্ব বললো। আজ আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, রেশন কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি ভোটার লিস্টে বাদ যায়, আর আমাদের বহু ফর্ম ফিল আপ করে আমরা পালিয়ে গেছি। দেখুন এই দুজনের মধ্যে একজনের বক্তব্য যে তারা যাকে বাবা বলেছেন আদপে কোনো সম্পর্কই নেই, এরকম আজব ঘটনা। আর এই আজব ঘটনা যখনই সামনে এসেছে একে অপরের দিকে দায় ঠেলছে কে? শাসক শিবির আর বিরোধী শিবির। দেখুন, বলতে পারবো না কীভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএমের দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, যে করলেই হলো। তো এরকম ভুল হলো কি করে সেই সময়? করে বলবো, আর যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হয়েছে, যারা সব বিএলওর দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। তো সেই সময় বিএলওরা ধরতে পারেনি বিষয়টা? কিন্তু ধরে নেই, ইচ্ছে করে কী করে করবো। এটা সিপিএম পিরিয়ডই হয়েছে। সিপিএম পিরিয়ড তো বটেই, তখন তো বাম ফ্রন্টের পিরিয়ড। তো তখন বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমা নেয় তো এটা হয় নাই, হয়েছে বামফ্রন্টে জমা নেয়। জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো, আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই। সম্পূর্ণ বেআইনি। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা আর ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না, আমরা করতাম না। শুনলেন দুই জামানা একে অপরকে দায়ী করছে, আর বিজেপিও এখন ছাড়নে বলা নয়, বিজেপি দু দলকেই খোঁচা। বামফ্রন্ট আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল। তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি। তা ঠিক সেম কায়দায় তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। আর পিতা পুত্রের রহস্যভেদের আশ্বাস দিয়েছেন কাটোয়ার মহকুমার শাসক। কত নাম বাদ পড়তে পারে এসআইআরে বঙ্গ জুড়ে, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তার একটা মোটামুটি হিসাব সামনেও আসছে। প্রথমে একটু কলকাতার কথা বলি। কলকাতার কোন বিধানসভায় কত নাম বাদ পড়তে পারে? কমিশন সূত্রের যে খবর, ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা এলাকা, মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা। এখানে বাদ পড়তে পারে 44,785 জনের নাম। এবার চৌরঙ্গীর কথা বলি, কোপ পড়তে পারে সেখানে 74,553 জনের নামে। জোড়াসাঁকো 72,900 জনের নাম বাদ যেতে পারে। বালিগঞ্জে 65,171 জনের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। কলকাতা বন্দর এলাকা, সেখানে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে 63,770 জনের নাম। আবার বেলেঘাটায় 56,487 জনের নাম বাদ পড়তে পারে। এন্টালিতে বাদ পড়তে পারে 49,084 জনের নাম। রাসবিহারীতে বাদ পড়তে পারে 42,519 জনের নাম। আর শামপুকুরে সেখানে বাদ পড়তে পারে 42,309 জনের নাম। কসবা বিধানসভার দিকে দেখলে দেখা যাচ্ছে 58,000-এর বেশি নাম বাদের সম্ভাবনা রয়েছে। রাজারহাট নিউ টাউন এলাকা, যে এই বিধানসভা এলাকায় প্রায় 39,500 নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার রাজারহাট গোপালপুর এরিয়া বা এই বিধানসভা এলাকায় 47,804 ভোটার বাদ যেতে পারে। বিধাননগর কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। যাদবপুর কেন্দ্রে 54,184 জনের নাম বাদ পড়তে পারে। এদিকে বেহালা পূর্ব, এটাও খুব ইন্টারেস্টিং একটা বিধানসভা, এখান থেকে 53,000-এর বেশি নাম বাদের সম্ভাবনা রয়েছে। বেহালা পশ্চিমে 52,247 জনের নাম বাদ পড়তে পারে।
এবার একটু কাশীপুর বেলগাছিয়ায় যদি নজর রাখি, সেখানে বাদ যেতে পারে 53,360 জনের নাম। টালিগঞ্জ কেন্দ্র 35,309 জন ভোটারের নাম বাদ যেতে পারে। মেসির অনুষ্ঠান কলকাতায় এক লজ্জার ছবি, আজও যুবভারতীতে সেই ক্ষত দগদগ করছে। এদিকে সুশৃঙ্খল অনুষ্ঠান হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, শুধু কলকাতা পারল না। যুবভারতী স্টেডিয়ামে মেসির শোয়ে চরম বিশৃঙ্খলার জেরে ভেস্তে যায় সংবর্ধনা অনুষ্ঠান। হাজার হাজার টাকার টিকিট কেটে টাকা খরচ করে মাঠে গিয়েও ফুটবলের ভগবানকে এক ঝলকও দেখতে পাননি কেউ। ভিআইপি কালচারে অতিষ্ঠ ক্ষোভ উগরে দেন কলকাতা দর্শকরা। এদিকে তারপর মেসির হায়দ্রাবাদ, মুম্বাই এবং আজ দিল্লিতে শেষ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছে, যা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হয়েছে, সুন্দর ভাবে হয়েছে। जी का आगमन होता हुआ और उनके साथ आईसीसी के प्रेसिडेंट जय शाह भी नजर आ रहे हैं। Well, then that's the moment we'd been anticipating. The platform all team की एक अहम खिलाड़ी अदिति चौहान, अदिति उनको जर्सी भेंट कर रही हैं। और जैसा कि हमने आपको पहले भी जानकारी दी थी, फिर बता दें, अदिति चौहान भारतीय राष्ट्रीय टीम की गोलकीपर। আর এই সমস্ত জায়গার ছবি, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির এই ছবি বারবার কলকাতাবাসীর মনে, বাংলার দর্শকদের মনে, সেদিন যারা যুবভারতী স্টেডিয়ামে এক রাশ আশা নিয়ে গিয়েছিলেন, তাদের মনে বারবার ক্ষত তৈরি করছে যে ওরা পারলো কিন্তু কলকাতা পারলো না। जर्सी को उस योग्य बना रहे हैं जिस पर ये तीनों हस्ताक्षर कर सके। अदिति चौहान के लिए भी एक बहुत बड़ा अवसर है ये। for a single club, that's Barcelona 672. जी हाँ बिल्कुल। और ये এবার চলে আসি পরের খবরে। আজকে এটি গুরুত্বপূর্ণ বিষয়ে মামলায় চার্জশিট পেশ করেছে এনআইএ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় চার্জশিট পেশ হয়েছে প্রায় 7.5 মাস পর। জম্মু এনআইএ কোর্টে এই চার্জশিট জমা পড়ল। চার্জশিটে 3 জন পাক জঙ্গির নাম রয়েছে। চলতি বছরের 22 এপ্রিল ওয়েস্টার্ন ভ্যালিতে পাক জঙ্গিদের হামলায় নিহত হন 26 জন পর্যটক। এরপর অপারেশন সেদুর সেই প্রত্যাঘাত করে ভারত। আর চার্জশিট পেশ করা হয়েছে।